ক্ষেত্রে ঘটনাটা কিন্তু আগের দুই ঘটনার থেকে আলাদা, কারণ এক্ষেত্রে যে ডাক্তারকে কলার ধরে আটক করা হয়েছে তিনি বিয়ে বাড়ি খেতে বাংলাতে এসেছিলেন, অর্থাৎ তার পৈতৃক যে বাড়ি সেটি বাংলাতে, এবং এই পার্টিকুলার ডাক্তারের বিপক্ষে অভিযোগ যে ইনি সরাসরি দিল্লি বিস্ফোরণে জড়িত ব্যক্তিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন, এবং এই টেরর মডিউল নেটওয়ার্ক যেখানে একাধিক ডাক্তারের যোগসাজশ পাওয়া গেছে তার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এনআইএ তদন্তকারী অফিসাররা দিল্লি বিস্ফোরণ কাণ্ডের 48 ঘন্টার মধ্যে কিন্তু বাংলায় চলে এসেছিলেন, কখনো মুর্শিদাবাদ, কখনো কোচবিহার, এবং এক্ষেত্রে যে ঘটনাটি আমাদের সামনে এসছে সেখানে বলা হচ্ছে উত্তর দিনাজপুরের ডালখোলা, সেখানে কিন্তু তদন্তকারী অফিসাররা হঠাৎ করে হানা দেন এবং জানসুর আলম, ডক্টর জানসুর আলম নামক এক ডাক্তারকে টেনে হিচড়ে বিয়েবাড়ি থেকে তুলে নিয়ে চলে যান। এই জানসুর আলমের পোশাকি নাম নাকি জিগার, বন্ধুরা তাকে জিগার বলে ডাকতেন, এবং এই অভিযুক্ত ডাক্তার বাকি সমস্ত সন্ত্রাসবাদীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন, এবং এদের কিন্তু পরিচয় হয়েছিল সেই আলফালা ইউনিভার্সিটিতে এমবিবিএস করার সময়। দেখুন, কোথাও না কোথাও সেই ইউনিভার্সিটির কিন্তু একটা দায় বর্তায়। যতই ইউনিভার্সিটি নিজেকে দোষী নির্দোষ প্রমাণ করার চেষ্টা করুক না কেন, সমস্ত কিছু যদি সেই ইউনিভার্সিটি থেকেই শুরু হয় তাহলে এর দায় কি বিশ্ববিদ্যালয়ের নয়? ইউনিভার্সিটি থেকেই মৌলভী এই বাচ্চাদেরকে খুঁজে পেয়েছে সোকল্ড, ইউনিভার্সিটি থেকেই মৌলভী আরও এক ইমামকে জুটিয়ে নিয়েছেন, এই ইউনিভার্সিটির প্রফেসররাই ভারত বিরোধী চক্রান্তে লিপ্ত, এই ইউনিভার্সিটির লকারেই 2900 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট পাওয়া যায়, এই ইউনিভার্সিটিতেই AK-47 পাওয়া যায়, এই ইউনিভার্সিটির রুম নাম্বার 4 এবং 17-এ দিনের পর দিন ভারত বিরোধী চক্রান্ত হয়। এখন ইউনিভার্সিটি যতই বলুক আমরা কিছুই জানি না, তাকে সত্যি বিশ্বাসযোগ্য? আর যদি না জানা হয় বা তারা যদি সত্যি না জানে, তাহলে তারা কি এই অপরাধ থেকে পার পেয়ে যায়? প্রশ্ন কিন্তু থেকেই যায়। তবে বাংলাতে কালকে যে ঘটনা ঘটেছে তা নিঃসন্দেহে নজিরবিহীন, কারণ এই ডক্টর জানসুর আলম তিনি বাংলাতে একটি বিয়ে বাড়িতে ছিলেন এবং তার সঙ্গে পরিবারের সদস্যরাও ছিল। পরিবারের সদস্য মানে মা স্বাভাবিকভাবেই বলেছেন তার ছেলে নির্দোষ, তিনি এ বিষয়ে জড়িত থাকতেই পারেন না, কিন্তু এনআইএ তদন্তকারী অফিসাররা এমন কিছু প্রমাণ পেয়েছে যাতে পরিষ্কার হয়ে যাচ্ছে বাংলার এই ডাক্তার কিন্তু পুরো বিষয়টার মধ্যে কোথাও না কোথাও ইনভলভ। এবং তথ্য বলছে শেষ দুদিনে প্রায় 52 জনকে জিজ্ঞাসাবাদ করা হলো তদন্তকারী অফিসারদের পক্ষ থেকে, যার মধ্যে প্রায় 50%-এর বেশি কিন্তু ডাক্তার, প্যারামেডিক্যাল স্টাফ। অর্থাৎ কারা দেশদ্রোহিতার দায়ে জড়িয়ে পড়েছেন আপনারা বোঝার চেষ্টা করুন। যাদেরকে আমরা ভগবানের দৃষ্টিতে দেখি, যারা সমাজকে বাঁচাতে পারেন, যারা সমাজকে সত্যিও তো বাঁচান, এটাও তো বাস্তব। কোভিডের সময় ডাক্তাররাই তো মানুষের প্রাণ বাঁচিয়েছেন। আজকে সেই কাশ্মীরি ডাক্তার, এই আলফালা ইউনিভার্সিটির ডাক্তাররা দেখছি ভারতকে বোমা বিস্ফোরণে উড়িয়ে যাওয়ার ষড়যন্ত্র করেছিলেন। পরবর্তীকালে এই যে জিসান বা এই জিগার নামক যে ব্যক্তি বা ডাক্তার চণ্ডীগড়ে এমডি করেন, এবং সে সময়ও নাকি এই জঙ্গি নেতাদের সঙ্গে নিয়মিত তিনি যোগাযোগ রাখতেন। পরবর্তীকালে তিনি বাংলাতে পালিয়ে আসার চেষ্টা করেন এই ঘটনার পর, এবং মোবাইলের সূত্র ধরে তাকে পুলিশ ট্রেস করে। দেখুন, বারবার বাংলার নাম কেন জড়িয়ে পড়ছে, কেন বাংলাকে কেন্দ্র করে এত অভিযোগ আজকে আন্তর্জাতিক স্তরে সামনে আসছে, এটাও তো বুঝতে হবে। শেষ 3 দিনে আমরা কি কি ঘটনা দেখলাম? আমরা দেখলাম 24 ঘন্টা দিল্লি বিস্ফোরণের পর বাংলাতে সবার আগে একটি এনআইএ টিম এলো, এবং সেখানে তারা মুর্শিদাবাদের নবগ্রামের একটি রেড করে, এবং সেই রেডের ফলে নবগ্রাম থানার নিমগ্রাম এই পার্টিকুলার অঞ্চলে মইনুল হাসান নামক এক ব্যক্তিকে কিন্তু গ্রেফতার করে। যে ব্যক্তি মানে যেই পার্টিকুলার ব্যক্তি পরিযায়ী শ্রমিকের কাজে গেছিলেন, এবার পরিযায়ী শ্রমিকের কাজে গিয়ে তিনি এই নেটওয়ার্কের সঙ্গে ইনভলভ হয়ে পড়েন। শুধু তো এই ঘটনা নয়, ঠিক 2 দিন আগে আমরা এনআইএ-কে কোথায় রেড করতে দেখলাম? আমরা ফের বাংলাতে রেড করতে দেখলাম। আমরা বাংলার কোচবিহারে রেড করতে দেখলাম আরিফ নামক এক ব্যক্তির বাড়িতে, এবং সেই আরিফের পরিবার স্বীকার করছে যে আরিফ বাংলাদেশ থেকে পালিয়ে এসছে, এবং বাংলাদেশে এসে স্থানীয় ইসমাইল মিয়ার মেয়েকে বিয়ে করে ভারতবাসী হয়ে গেছে। সেই আরিফ নাকি কিছুদিন দিল্লিতে কাজ করেছে, এখন নাকি কোচবিহারে একটি কাপড়ের দোকান চালায়।
এবং সেই কাপড়ের দোকানে ট্রানজেকশন রেকর্ডও কিন্তু এনআইএ তদন্তকারী অফিসাররা চেক করছেন। মুই ফিরে আসিয়ে গেট ঝোপান আছে, গেট ঝোপান আছে, তা আমি কেমন বললে মা গেট কেনটা ঝোপান আছে রে, তাহলে কেউ বাড়িতে আসে না নাই, আমি কথা না করি বেড়াটা ফির দিলে তুমি তুই ঢোকে কি গোয়া খাই মুই কম। তারপর ফির আপনি ফির বাড়ি ঢুকে নাই আগতে ঢুকিয়ে তো জামাই আমার বাড়ি, যেটা সত্য সেইটাই জামাই বাড়ি। তোমার ছবি দেখবান আসছে, তো দেখতে আরিফকে চেনেন, তো আমরা ফির করলি মানে না আমি চিনি নি তাহলে অমনে ফিরে আমরা ঘুরিল, আমি অমনে যে পিছন পাশে দরজা খুলে আমার পার করে দিলাম, তোমরা যাও, তারপরে কি হয় মেয়েরা দেখিনি। পরে জামাই ওদি গেল, পরে ফির ও গেল কায়লা রিপোর্টার আল্লাহ রসুল জানে, তাই কবান যে ঘুরিয়ে সেনকে ওই বাড়িটাই হয়, ওই ইসরায়েলের বাড়ি, ওইটাই বাড়ি। হ্যাঁ বাংলাদেশে, বাংলাদেশে কোথায় বাড়ি ছিল? কি জায়গাখানে ঢাকা নাকি জানো না। কতদিন থেকে এখানে? আমার এখানে তো 5 বছর থাকে, অন্য জায়গায় ছিল না। এবং এই আরিফের শাশুড়ি নিজে বলছেন যে আরিফ বাংলাদেশ থেকে এসেছেন। এখন আরিফ জড়িয়ে পড়েছেন জঙ্গি যোগে। স্বাভাবিকভাবে পরিবার বলছে কিছুই করেনি আরিফ, ভালো ছেলে, একদম নিপাট ভদ্রলোক, কিন্তু তিনি পালিয়ে গেছেন। প্রশ্ন হলো, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তোমার বাড়িতে হানা দিল, তুমি পালিয়ে গিয়ে দাবি করলে তুমি নিপাট ভদ্রলোক, আর এটা তোমার বিশ্বাস করতে হবে, সেটা তো হতে পারে না। এবং আরিফের শাশুড়ি বলছেন যে তিনি বাংলাদেশ থেকে এসছেন। ফলে পাশাপাশি তো এই প্রশ্ন ওঠে যে বাংলাদেশ থেকে আসার পরে এত সহজে ভোটার কার্ড, আধার কার্ড কিভাবে এরা তৈরি করে ফেললেন? অর্থাৎ গ্রাউন্ড লেভেল সাপোর্টটা তো এদেরকে কেউ দিল। আজকে একের পর এক জঙ্গি যোগে উত্তপ্ত বাংলা, আমরা কি এখনো মুখ বন্ধ করে বসে থাকবো? আমরা কি এখনো দেশের সুরক্ষার কথা ভাববো না? খুব বেশি পিছনে যেতে হবে না, এরকম আরো একটি ঘটনা আপনাদের আমি একটু রিমাইন্ডার দিই, যে ঘটনাটি 31শে ডিসেম্বর 2024-এর। সে সময় খাদরাদির ভাই সহ 2 জনকে অ্যারেস্ট করে কেন্দ্রীয় গোয়েন্দাকারী সংস্থা। এবং সে সময় 2 নম্বর যে ব্যক্তি অ্যারেস্ট হয়েছিল তার নাম মুস্তাকিম। এই মুস্তাকিম ভোলা গ্রামের বাসিন্দা, দুজনেই কাচের মিস্ত্রি। এবং এবার ইন্টারেস্টিং ফ্যাক্টটা শুনুন, এই মুস্তাকিম আসলে বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা, 10 বছর ধরে মুর্শিদাবাদে ছিলেন এবং তার 2টো ভোটার কার্ড পাওয়া যায়, যার একটির ঠিকানা নওদা, একটির ঠিকানা হরিহর পাড়া। আরো একটা উদাহরণ তাহলে আপনাদের দিয়েই দিই, তাহলে বুঝতে পারবেন বাংলার সামগ্রিক চিত্রটা ঠিক কোথায়। মে 2025, 10ই মে, সে সময় বীরভূম থেকে লস্কর যোগে 2 জনকে গ্রেফতার করা হয়। একজনের নাম আজমুল হোসেন, অন্যজনের নাম সাহিল আলী, দুজনেরই বয়স 28 এবং দুজনই জামাতুল মুজাহিদ্দিন বাংলাদেশের সঙ্গে সরাসরি যোগ রেখেছেন বলে আজকে আমাদের গোয়েন্দা সংস্থা কিন্তু অ্যারেস্ট করে। অর্থাৎ দিনের পর দিন বাংলার নামটা জড়িয়ে যাচ্ছে। বাংলার মুর্শিদাবাদ, বীরভূম, দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, উত্তর 24 পরগনা, বনগাঁ, এই নামগুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে। তা কিন্তু নিঃসন্দেহে বাংলার সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দেয়। এবং দিল্লি বিস্ফোরণ কাণ্ডে যদি বাংলার এই ধরনের চিত্র দেশের রাজনীতিতে উঠে আসে, তাহলে কিন্তু বাঙালিদের যে মান সম্মান সেটাও কিন্তু ভুলণ্ঠিত হয়। যদিও রাজনৈতিক নেতারা এসব কবে ভাবেন, তারা তো ভোট ব্যাংকে রাজনীতি করতে গিয়ে এদেরকে হয়তো বকলমে প্রশ্রয় দিচ্ছেন। যাই হোক, কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।